মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে বাংলাদেশে ইনস্টেবিলিটি থাকুক, আনসার্টেনটি চলুক, যাতে কি তারা দে আর এবল টু এক্সট্রাক্ট দেয়ার পাউন্ড অফ ফ্লেশ। মাঝে মাঝে আমরা নানান ধরনের সিগন্যালস পাই, আওয়ামী লীগের নেতৃত্ব, যারা নেতৃত্বে আছেন তারা স্টেটমেন্ট ইস্যু করেন। ঠিক আছে, খুব ভালো কথা, এগুলো আওয়ামী লীগের কর্মকর্তা যারা যারা ওয়ার্কার্স আর কি, সাপোর্টার্স, তাদের চাঙ্গা রাখা, তাদের মনোবলকে চাঙ্গা রাখা তার জন্য হয়। বাট এটা কিন্তু জেনে রাখতে হবে যে এই মার্কিনীরা কিন্তু 1971-এর পরে এই প্রথম ঢুকতে পেরেছে এই সাবকন্টিনেন্টে, স্পেশালি এই পার্টিকুলার রিজনে। তাহলে তারা কিন্তু অত সহজে যাবে না এখান থেকে। আর আর এটার পিছনে অবভিয়াসলি একটা অনেকগুলো অবজেক্টিভ আছে। একটা অবজেক্টিভ তো হচ্ছে মার্কিনী যে নিজস্ব যে চাহিদাগুলো, ডিমান্ডস গুলো, সেগুলো পূরণ করা। আর সেটা ঠিক ডিমান্ডস আমি বলবো না, সেটাও এক ধরনের চাপ সৃষ্টি করা। কমার্শিয়াল ইকোনমিক লেভেলে আমরা যে চাপটা দেখেছি এক্সার্ট করা হয়েছিল ইউনূস আমলে, তারপরে তারেক রহমানের সরকার আসার পরে আর কি, নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে যে চাপটা সৃষ্টি করা হয়েছিল, সেগুলো তো শুধু ইকোনমিক রিটার্নস এর জন্য করা হয়নি, সেটা একটা এক্সট্রা লেয়ার অ্যাড করা হয়েছে আর কি ওভার দ্য জিওপলিটিক্যাল, তারপর তার সঙ্গে জিও ইকোনমিক চাপ আর কি। তো এই জিনিসগুলোকে আমি ব্যাখ্যা সেইভাবেই করব যে এগুলো এত তাড়াতাড়ি চলে যাবে না। আমাদের মনে হয় আমাদের বুঝতে হবে যে এগুলোর পেছনে একটা দীর্ঘ পরিকল্পনা, দীর্ঘ সময় নিয়ে একটা প্ল্যান, এক ধরনের তার সঙ্গে যে কনস্পিরেসি ইনভলভ, আর তার সঙ্গে যে অবজেক্টিভস গুলো মিট ইনভলভ, সেই অবজেক্টিভস গুলো মিট করার পরেও হয়তো এমন সময় আসতে পারে যেখানে আমরা দেখবো হয়তো ডেমোক্রেসি রিস্টোর হচ্ছে না। কেন কিনা এখানে তো তাদের থাকতে হবে, তারা তো এখান থেকে চলে যাওয়ার জন্য আর আসেনি। তারা যখন ডেমোক্রেসিটাকে আনস্টেবল করে দিচ্ছে বাংলাদেশে, বাংলাদেশের ফিউচারটাকে আনসার্টেন করে দিচ্ছে, তাতেই ওদের অবজেক্টিভস গুলো পূরণ হয়। তাহলে কি এত তাড়াতাড়ি ছেড়ে ওরা চলে যাবে? আমরা একটা প্রলংড ফেজ দেখতে চাই, মানে মনে হচ্ছে আমরা দেখবো বাংলাদেশের আনসার্টেনটি, পলিটিক্যাল আনসার্টেনটি, ইকোনমিক আনসার্টেনটি, এগুলো আমরা আরো হয়তো প্রলংড একটা পিরিয়ড অফ টাইমের জন্য আমরা দেখতে পাবো। তো এটা হয়তো অত্যন্ত একটা পেসিমিস্টিক একটা সিনারিও প্রেজেন্ট করছি আমি, বাট দ্যাট ইজ হাউ ইট ইজ। আমি লোকের মনকে খুশি করার জন্য এইটা বলতে পারি না যে হ্যাঁ 6 মাস পরে সব ঠিক হয়ে যাবে। আওয়ামী লীগের লোকজনরা বেরোতে পারছে রাস্তায়, উইচ ইজ ভেরি গুড, বাট যতদিন অব্দি আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ জেলে আছে, যারা দেশের বাইরে আছে, তারা যদি না ফিরতে পারে, না ফিরে এসে আওয়ামী লীগকে অন দ্য গ্রাউন্ড লিড না করতে পারে, হাউ ক্যান আই সে দ্যাট দি সিচুয়েশন হ্যাজ ইমপ্রুভ? হাউ ক্যান আই সে দ্যাট ইনক্লুসিভ পলিটিক্যাল একটা অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে? ইলেকশন তো পরের কথা, আগে একটা ইনক্লুসিভ ডোমেস্টিক পলিটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি হোক, যেখানে এই যে এক ধরনের অবৈধ ব্যান যেটা আওয়ামী লীগের উপরে করে রাখা হয়েছে, অ্যান্টি টেররিজম অ্যাক্টটাকে ইম্পোজ করে, সেটা শুরুক আগে। তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ একটা জায়গা হয়তো যেতে পারে, একটা ইনক্লুসিভ পলিটিক্স এর জায়গায়। ডেমোক্রেসি ব্যাপারটা, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এত লাফালাফি করে, এত চেঁচামেচি করে, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, সেই ডেমোক্রেসি আর হিউম্যান রাইটস এর কি ভ্যালু আছে, ভ্যালু ছিল ওই 18 মাস যে ইউনূস সরকার ছিল, এবং তারেক রহমান সাহেবের ফেরার পর যে বাংলাদেশের পরিস্থিতি, তাতে ডেমোক্রেসির কতটুকু, ডেমোক্রেসিকে রিস্টোর করার জন্য কতটুকু হেল্প করেছে, বা হিউম্যান রাইটস অ্যাবিউজেস গুলোকে থামানোর জন্য কতটুকু হেল্প করেছে, সেটা আমরা আপনি সবাই বোঝেন। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এটা কোনোদিনও মেনে নেয়নি যে বাংলাদেশের রেজিম চেঞ্জ হয়েছিল, কিন্তু ইট ইজ ওপেন, মানে ইট ইজ অ্যাজ ক্লিয়ার এজ দ্য ডে লাইট যে রেজিম চেঞ্জ হয়েছে।
আর পরবর্তীকালে মানে একটি সরকারকে ফেলে আরেকটি সরকারকে আনা হয়েছে, সেটা নিশ্চয়ই একটা পারপাস ছিল। সেই পারপাসটা যেই অবজেক্টিভটা, যেটা শেখ হাসিনা পূরণ করতে দিচ্ছিলেন না মার্কিন যুক্তরাষ্ট্রকে, সেই জিনিসগুলো কিন্তু ফুলফিল করার জন্যই, জিওপলিটিক্যাল অবজেক্টিভস গুলো ফুলফিল করার জন্যই কিন্তু ইউনুস রেজিমকে আনা হয়েছিল। কিন্তু ইউনুস রেজিমের যে ব্যর্থতা নানান ফ্রন্টে, সেটা যখন একটা এমন জায়গায় চলে গেল, তখন এদেরও কিন্তু একটা কনসিয়াস ডিসিশন নিতে হয়েছিল যে এখানে একটা নামকে বাস্তে ইলেকশন করাতে হবে। সেই ইলেকশনটা অবভিয়াসলি ইনক্লুসিভ হবে না। আর আমরা সবাই জানি একটা নেগোশিয়েটেড ভাবে, একটা নেগোশিয়েট করেই কিন্তু তারেক রহমানকে বাংলাদেশে ফেরানো হয়েছিল। তার মধ্যেও কিন্তু ভারতের একটা ইম্পর্টেন্ট রোল ছিল। আমাদের সবার জানা আছে, সবাই এগুলো পড়েছে, দেখেছে যে আমরা কি তাড়াহুড়ো করে এগিয়ে তারেক রহমান সাহেবকে পাওয়ারে বসাতে সক্ষম হয়েছিলাম না। এগুলোকে এগুলো কিন্তু সিম্পল ব্যাপার না, এগুলো খুবই কমপ্লেক্স মানে ব্যাপার ট্যাপার আর কি, যেগুলো অনেকে হয়তো গ্রাহ্য করে না, বা অনেকে চায় স্মোকিং গান এভিডেন্স হিসেবে। এই জিনিসটা আমি বলবো যে এখানে শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্রের নানান স্টেট অর্গানাইজেশন, গোয়েন্দা অর্গানাইজেশন, স্টেট ডিপার্টমেন্ট অনেকটাই, আর অন্যান্য এই যে আইআরআই আর এনডিআই এর মতন সংস্থা, তারা তো ইনভলভ ছিলই, কিন্তু তার সঙ্গে যেটা আমাদের খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে এবং জানতে হবে, যে এত বড় একটা ঘটনা ঘটছে, কিন্তু বাংলাদেশের পার্শ্ববর্তী নেবারিং স্টেট যেটা ভারত, যার নাকি এত ইনফ্লুয়েন্স ছিল বাংলাদেশে, তারা কেন এটা জানতে পারেনি? এখন এই জিনিসটা আমি আগেও বলেছি, এখানে ব্রিফলি আবার বলবো যে ভারতের যারা ন্যাশনাল সিকিউরিটি ম্যানেজমেন্টে আছেন, তারা কিন্তু খুব ডিপলি ইনভলভ না থাকলেও খুব ডিপলি জানতো যে কি ঘটতে চলেছে, আর এটার জন্য যে তারা কোনো পদক্ষেপ নিয়ে এটাকে আটকাতো, সেই ক্ষমতা বোধহয় ছিল না, বা ইচ্ছে করে সেটাকে তারা প্রয়োগ করেনি। আমরা জানি 2023-এ 2+2 মিটিং হয়েছিল নয়াদিল্লিতে, যেখানে তখনকার সেক্রেটারি অফ স্টেট মিস্টার ব্লিংকেন আর সেক্রেটারি অফ ডিফেন্স, আমার নাম ভুলে যাচ্ছি আমি, উনি এসেছিলেন, আর আমাদের তরফ থেকে ছিলেন মিস্টার রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার, আর এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার মিস্টার জয়শঙ্কর। আমার যতদূর ধারণা, ওখানে মোটামুটি চূড়ান্ত হয় যে ভারত হয়তো অ্যাক্টিভলি বা প্রোঅ্যাক্টিভলি এই যে রেজিম চেঞ্জের দিকে এগোচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটাতে বাধা দেবে না। তো এটা মানে ওই ধরনের প্রেশার ছিল বলেই সেই বাধাটা দিতে পারেনি বা দিতে চায়নি। তো এখানে মোটা দাগে বলতে গেলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কালপেবিলিটি, ভারতীয়দের একটা অত্যন্ত কোয়েশ্চেনেবল রোল, আর অন্যান্য যে ওয়েস্টার্ন গোষ্ঠী, যে দেশগুলো ইনক্লুডিং দ্য ইউকে, তাদের যা রোল, তাদের যা রোল, এগুলোকে আমাদের আরেকটু হলিস্টিক ভাবে দেখতে হবে, জানতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, যদি এটার একটা কমপ্লিট পিকচার আমাদের পেতে হয়। যে বললাম যে আমাদের এখনো অনেক কিছু ইনভেস্টিগেট করা বাকি আছে। এনায়েত সাহেব যেটা লিখেছেন, আমার মনে হয় যে এটার আরো ডিপার ইনকোয়ারি চাই, আরো ডিপার ইনভেস্টিগেশন চাই,
যে এক্স্যাক্টলি কি মোটিভেশন ছিল এই জন যে আর্মি, এয়ারফোর্স আর নেভাল চিফদের কি মোটিভেশন ছিল যার জন্য ওরা এত বড় একটা অ্যান্টি স্টেট কাজ করে। এটা তো একটা অ্যান্টি স্টেট কাজ। তাদের তাদের অ্যাপয়েন্ট করেছিল কিন্তু এই সরকারি, মানে এই সরকার মানে আওয়ামী লীগ সরকার, আর তারা ওই সরকারের বিরুদ্ধে অ্যাক্ট করেছিল। দে অ্যাক্টেড এগেইনস্ট দ্য পিপল অফ বাংলাদেশ, দে অ্যাক্টেড এগেইনস্ট দ্য বাংলাদেশ স্টেট, অ্যান্ড দেয়ারফর এই জিনিসগুলো হয় যখন একটা দেশের পলিটিক্যাল ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস গুলোকে নষ্ট করা হয় বা নষ্ট হয় ফর ভেরিয়াস রিজনস, তখনই কিন্তু এরা এই ধরনের মানে কর্মকাণ্ডে লিপ্ত হলে তারা জানে যে তাদের কোনো পানিশমেন্ট হবে না। কিন্তু these are crimes that have been committed against the state, and these are people who ought to be punished, who ought to be prosecuted, and who ought to be punished. এখন সেই জায়গাটা এখনো আসেনি কেন কিনা বাংলাদেশে ওই যে বললাম অস্থিরতার ব্যাপারটা কিন্তু 5ই আগস্টের পর থেকে চলমান আছে। যেমনি ধরুন রংপুরের যে এই যে গাইবান্ধাতে যে মন্দিরের ব্যাপারটা, এটা তো শুনলাম গত বছর মে মাসে শুরু হয়েছে। তাহলে গত বছরের মে মাসে তো ইউনূস সরকার পাওয়ারে ছিল, রেজিম, ইন্টারিম রেজিম। তারা এটা থামায়নি কেন? তখন তারা এটা থামায়নি কেন? এখানে নিশ্চয়ই ব্যাপক লেভেলের অর্থ এটার পেছনে আছে, সেগুলোকে বন্ধ করা হয়নি কেন? এখন হতেই পারে এটা কন্ট্রিবিউশনের মাধ্যমে হচ্ছে, কিন্তু এটার তো ইনভেস্টিগেশন হতে হয় তাহলে, রাইট? যে এই মন্দিরের পেছনে কারা উদ্যোগী, কে উদ্যোগ নিয়েছে এই মন্দিরে? উনি নিয়েছেন উদ্যোগ, ওনার কিসের টাকা পড়েছে এই উদ্যোগ নেওয়াতে? এবং যখন সবচেয়ে চরম লেভেলে অ্যান্টি ইন্ডিয়া রেটরিক ইউজ হচ্ছিল বাংলাদেশে ইউনূস রেজিমের সময়, তখন কাজ শুরু হয়েছে। তাহলে তো আমাদের বলতে হবে হরিদাস বাবুর অনেক বুকের পাটা আর কি, হ্যাঁ, যে উনি এই প্রজেক্টটা হাতে নিয়েছেন একটা খুব ঝুঁকি নিয়ে, কিন্তু তো ওনার কিছু হয়নি তখন। যা ঘটলো অ্যাকশন কিন্তু এখন ঘটলো, এই অ্যাকশন এইসব স্টোরি বেরোবার পরে। কিন্তু আমার স্টোরিতে আরেকটা জায়গা ছিল, সেটা হচ্ছে যে কনভার্সন অফ মাইনরিটিজ টু ইসলাম, রাইট? তো তাহলে তো এই লোকটাকেও ইনভেস্টিগেট করা উচিত আমার মনে হয়, টু বি ফেয়ার। এখন যদি এটা দেখতে হয় তাহলে তো এই লোকটাকেও ইনভেস্টিগেট করতে হবে, যে আর কি একটা সেলফ প্রফেসড ইসলামিক প্রিচার, সে গিয়ে লোকজনকে বেশ বড়াই করে ফেসবুকে তার লেখা হচ্ছে, সে লিখে চলেছে যে আমি আজকে তাকে অমুক বানিয়ে দিলাম, অমুকের থেকে অমুক বানিয়ে দিলাম, তমুক বানিয়ে দিলাম, তার জন্য পাত্রী চাই, অমুক চাই, তমুক চাই, ওপেনলি করছে। তাহলে এগুলো কিভাবে এলাও হচ্ছে? কিন্তু আপনি দেখবেন যে আজকে কিন্তু বহুদিন পর ভারতের নতুন হাই কমিশনার বাংলাদেশে গেলেন বাই রোড। উনি কি স্বপ্ন দেখছেন আমি জানি না, উনি স্বপ্ন দেখছেন রিইউনিফিকেশনের স্বপ্ন। এই রিইউনিফিকেশনের এটা কিরকম স্বপ্ন আমি ঠিক জানি না, বাট বুঝছি কেন এটা বলা হয়েছে। সেটা আমার মনে হয় যে আপনার যারা ভিউয়ার্স, তারা যথেষ্ট ইন্টেলিজেন্ট এটা বোঝার জন্য যে এই জিনিসগুলো বলার কোনো দরকার নেই। ওনার বলার দরকার উচিত যেটা আর কি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো যে কমপ্লিট রেস্টোরেশন অফ ভিসা, টুরিস্ট ভিসা বলেন, অন্যান্য ভিসা, এইগুলো কবে নর্মালাইজ হবে? কেন কিনা এরা কিন্তু এই যাবতীয় সরকার বলে আসে যে পিপল টু পিপল রিলেশনশিপ আরো শক্ত হতে হবে, আরো ডিপ হতে হবে। কিন্তু আমরা যদি ভিসাটাকে মানে আবার না চালু করি,
কোথা থেকে পিপল টু পিপল সম্পর্ক ভালো হবে বলুন তো? এইটা বলে যে 160 কোটি লোক একসঙ্গে যদি ইয়ে করে, এগুলো কি মানে বোঝায়, উনি কি মানে বোঝাতে চেয়েছেন? তো এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের মানুষরা সব বুঝতে পারছে। তারা অত্যন্ত ভদ্র বলে এগুলো নিয়ে এখনই কিছু বলছে না তারা।